ওদিকে সেনাপতি নাগরাজকে সব বললেন। কি বলছো ইন্দ্র? এত দূর জল গড়িয়েছে আর আমরা টেরই পাইনি। আর এক মুহূর্ত সময় নষ্ট করলে চলবে না। তুমি রোহিণী আর বাকি বাচ্চাদের নিয়ে গোপন পথ দিয়ে পালিয়ে যাও। আর হ্যাঁ, মণিমালা আর রাজমাতাকেও নিয়ে যাও। কিন্তু মহারাজ, আমি রাজ্যের এই অবস্থা আপনাকে একা ফেলে আমি কি করে যেতে পারি? তোমাকে এসব ভাবতে হবে না, আমার কিচ্ছু হবে না। তুমি বাচ্চাদের বাঁচাও, ওরাই আমাদের শেষ বংশধর। ওরা বেঁচে আবার নাগরাজ্য ওরাই দখল করবে। তুমি এখন এদের নিয়ে যাও। ঠিক আছে মহারাজ। এরপর সব বাচ্চাদেরকে নিয়ে সেনাপতি যেতে লাগলো। রাজমাতা আর মণিমালা কিছুতে যেতে চাইছেন না মহারাজকে ফেলে, তাই বাধ্য হয়ে বাচ্চাদের নিয়ে গোপন পথে রওনা হলেন সেনাপতি। অন্যদিকে বেদের সর্দার বিনায়ক রাজকুমারীকে না পেয়ে সোজা মহারাজদের ওপর আক্রমণ করল। নাগমণির জন্য হুমকি দিল, কিন্তু রানী মণিমালা, রাজমাতা আর মহারাজ জীবন দেবেন, তাও নাগমণির সন্ধান দেবেন না। তাই রাগ করে বিনায়ক হত্যা করল মহারাজ, রাজমাতা আর রানী মণিমালাকে। ও ভাবল যে এদেরকে মেরে মন্ত্রীর সাহায্যে নাগমণি আদায় করবে। সবাইকে হত্যার পর মন্ত্রীও যখন নাগমণির সন্ধান দিতে পারল না, তখন তাকেও ছুরি বসিয়ে দিল বিনায়ক। মন্ত্রী মোহনলাল তার বেইমানির শাস্তি সেখানেই পেলেন। আর বিনায়ক নাগমণি না পেয়ে নাগ রাজ্যের সব ধন সম্পদ নিয়ে ফিরে এলো পৃথিবীতে। আর পৃষ্ঠা নেই বইয়ে। আমরা সবাই না, আমরা মানুষ নই। আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমি নাগিন। আর আমরা নাগ। ওরা আমার বাবা মাকে মেরে দিয়েছে। নিজের মা বাবার মৃত্যুর কথা শুনে রোহিণী কাঁদছিল। তখন পিছন থেকে কেউ বলে উঠল, এখন কাঁদার সময় নয়। কে আপনি? কে আপনি? আমি হলাম মহারাজ রাজেন্দ্রের বিশ্বস্ত সেনাপতি ইন্দ্রজিৎ আর আবিরের বাবা। বাবা! আবির দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল, আর বাবা ছেলেকে। অনেকদিন না পাওয়ার তৃষ্ণার্ত মন তৃপ্তি পাচ্ছে না। আবির কোনো কথা বলতে পারছে না, শুধু বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে। বাবার বুকের হাহাকারও যেন আজ মিটল ছেলেকে বুকে নিয়ে। তুমি এতদিন কোথায় ছিলে বাবা? কেন আমাদের কাছে আসোনি? আঙ্কেল, আমারও একটা প্রশ্ন। যদি আমরা একসাথেই পালিয়েছিলাম, তাহলে আমি সবার থেকে আলাদা হয়ে গেলাম কেন? সবাই এক জায়গায় আর আমি আরেক জায়গায় কেন থাকলাম? তোমাদের সব প্রশ্নের উত্তর পাবে তোমরা। হ্যাঁ আঙ্কেল, আমরা নাগলোক থেকে বেরিয়ে আসার পর কি ঘটেছিল সব বলুন আমাদের। আমরা সবটা জানতে চাই। হ্যাঁ, সবই বলবো, কারণ আজ থেকে আমাদের একসাথে পথ চলা শুরু, আর আমাদের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ শুরু। সেদিন তোমাদের নিয়ে নাগলোক থেকে বেরিয়ে আসার পর তোমরা অনেক ক্লান্ত হয়ে পড়েছিলে, হাঁটতে চাইছিলে না। তাই বিশ্রামের জন্য একটা গাছের নিচে আমরা বসি। তখন হঠাৎ কারো আসার শব্দ পেয়ে আমি তোমাদের নিয়ে তাড়াহুড়ো করে ওখান থেকে চলে আসি। অনেকক্ষণ পর খেয়াল করি তুমি আমাদের সাথে নেই। তখন তোমাকে খুঁজতে আবার সেখানে যাই, কিন্তু বাকি বাচ্চারা এতই ক্লান্ত ছিল যে ওরা হাঁটতে পারছিল না। তাই ওদেরকে ওখানে বসিয়ে রেখে তোমাকে খুঁজতে যাই, কিন্তু পাইনি। তোমাকে না পেয়ে আবার এদিকে আসে আর দেখি আশ্রমের লোকেরা ওদের নিয়ে যাচ্ছে। আমি বাধা দিইনি, কারণ ওটাই ছিল তোমাদের সবচেয়ে সুরক্ষিত স্থান। আর অনেকদিন পর খোঁজাখুঁজি করে জানতে পারি তুমি একটা আশ্রমে আছো। তোমার সামনে আমি যাইনি, কারণ আমি চাইতাম যে তোমরা একা বেঁচে থাকার লড়াই শেখো, জীবন কেমন সেটা নিজের জীবন দিয়ে উপলব্ধি করো। তাহলে তোমরা ভবিষ্যতে সফল হতে পারবে, তোমাদের ধৈর্য বাড়বে। আমি সবসময় তোমার আশেপাশেই থাকতাম, দূর থেকে লক্ষ্য রাখতাম, আর ভেবেছিলাম তোমরা যেদিন এক হবে আর নিজের বাঁচার লড়াই শিখবে, সেদিন তোমাদের সব জানাবো। আজ আমরা তোমাকে পেয়ে অনেক খুশি আঙ্কেল। আমাদের কেউ তো আপন আছে। আজ থেকে তুমি আমাদের সবার বাবা। তোমাদের কাছে পেয়ে আমিও খুশি, তবে আমাদের লড়াই এখনো শেষ হয়নি। এই যে তোমরা এখানে দাঁড়িয়ে আছো, এটাই নাগলোক। একেবারে শূন্য হয়ে গেছে, কিন্তু আমাদের সবার প্রচেষ্টায়
আবার এই নাগলোক জীবন্ত উঠবে। কিভাবে আঙ্কেল? সবাই তো মারা গেছে, আমরা কজন বাদে। হ্যাঁ, শুধুমাত্র আমরা কজনই বেঁচে আছি। না, আরো অনেকে জীবন্ত পাথর হয়ে আছে। সেদিন যে দুর্বল নাগেরা অজ্ঞান হয়ে গেছিল, তারা পাথর হয়ে গেছে মরণ বিনের সুরে। আবার যদি জীবন বিনের সুর ওদের সামনে বাজানো হয়, তবে পাথর থেকে মুক্ত হবে। এই জীবন বিন পাবো কোথায়? এই বিন আছে বেদে সর্দার বিনায়কের কাছে। বিন পেতে হলে ওকে মারতে হবে। ওই বিন সে নিজের শরীরে স্থাপন করে রেখেছে। এজন্য আমাদের সবাইকে এক হয়ে প্রতিশোধ নিতে হবে। শত্রুরাও শেষ হবে, আমরা জীবন বিনও পেয়ে যাব। হ্যাঁ, আমি আমার বাবা মায়ের মৃত্যুর বদলা নেব। এই নাগলোকের সাথে হওয়া অন্যায়ের বদলা নেব। তখন সবাই একসাথে বলে উঠল যে আমরা তোমার সাথে আছি রোহিণী। এরপর ইন্দ্র ওদেরকে নিয়ে প্রাসাদের ভিতরে গেলেন আর সবকিছু ঘুরে ঘুরে দেখালেন। যেসব নাগেরা পাথর হয়ে গেছে তাদের দেখালেন। তারপর তিনি একটা গোপন কক্ষে ওদের নিয়ে গেলেন। বাবা, এটা কোন ঘর? সব থেকে আলাদা দেখছি। এই ঘরে বিশেষ কিছু আছে কি? হ্যাঁ, এই ঘরে নাগমণি আছে। আজ আমরা সবাই নাগমণি ছুঁয়ে প্রতিজ্ঞা করব নিজেদের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়ার। আর তোমরা হয়তো জানো না, এখনো তোমরা ইচ্ছাধারী নাগ বা নাগিন হওনি। এর জন্য তোমাদের নাগমণি দিয়ে অভিষেক করাতে হবে। চলো আমার সাথে। ওরা ঘরে প্রবেশ করলো। তারপর দেখলো ঘরের ভিতর আর একটা দরজা। দরজায় তালা নেই, একেবারে দেয়ালের মতো ভিড়ানো। কেউ কোনোদিন খুলতে পারবে না, যতই চেষ্টা করুক না কেন। এই দরজা নাগমণির উত্তরাধিকারী ছাড়া কেউ খুলতে পারবে না, এমনকি আমিও না। রোহিণী নাগমণির একমাত্র উত্তরাধিকারী, সেই শুধু খুলতে পারবে। ওর হাতের স্পর্শে খুলে যাবে দরজা। রোহিণী দরজায় নিজের হাত লাগাতেই দরজা খুলে গেল আর সবাই এক আলোর ঝলকানিতে চোখ বন্ধ করলো। তারপর ধীরে ধীরে চোখ খুলল আর অবাক হয়ে গেল নাগমণির সৌন্দর্যে। ওরা নাগমণির কাছে গেল। ইন্দ্র নাগমণি তুলে নিয়ে ওদের মাথায় ঠেকিয়ে অভিষেক করলেন আর সবার পোশাক বদলে গেল। সবার গায়ে নাগেদের পোশাক এসে গেল। এখন থেকে তোমরা ইচ্ছাধারী নাগ আর নাগিন, যখন ইচ্ছে নিজেদের রূপ বদলাতে পারবে তোমরা। এসো, আমরা সবাই মিলে নাগমণি ছুঁয়ে প্রতিজ্ঞা করি। এরপর সবাই নীল, রকি, মেঘলা, সীমা, সাইমন, আবির আর রোহিণী নাগমণিতে হাত রেখে প্রতিজ্ঞা করলো যে আমরা নাগমণির রক্ষক আজ এই নাগমণিতে হাত রেখে প্রতিজ্ঞা করলাম নিজেদের জীবন দিয়ে হলেও নাগমণি রক্ষা করব আর পূর্বে আমাদের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ গ্রহণ করব। নাগলোকের পাথর হয়ে যাওয়া সব নাগকে জীবন ফিরিয়ে দেব। এখন আমাদের কাজ হলো বিনায়কের বর্তমান জীবনের সমস্ত ডিটেলস জানা আর সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া। হ্যাঁ আঙ্কেল, একদম ঠিক বলেছে। তোমরা যে করেই হোক সব ইনফরমেশন জোগাড় করো আজ রাতের মধ্যেই। ঠিক আছে, এটা আমার জন্য ইজি ব্যাপার। এই সোশ্যাল মিডিয়ার যুগে কোনো ফেমাস মানুষের লাইফ সম্পর্কে জানা ততটাও কঠিন নয়। তোরা আমার উপর ছেড়ে দে, এই বিষয়টা কাল সকালের মধ্যে সমস্ত ইনফো পেয়ে যাবি। ওকে, কাল সকালে সব ইনফো জানার পর নেক্সট প্ল্যান করব। ঠিক আছে, এখন সবাই বিশ্রাম নাও, সামনে অনেক কাজ। শত্রু নিধন করতে হবে। সবাই তো এসে গেছে, কিন্তু আসল লোকই তো আসেনি, যার সমস্ত ইনফো আনার কথা। রকি কোথায়?
এই তো আমি এসে গেছি। কাল সারা রাত জেগে ইনফো জোগাড় করেছি, তাই সকালে একটু চোখটা লেগে গেছিল। ঠিক আছে, কিন্তু কাজটা ঠিকঠাক মতো হয়েছে কিনা তাই বলো। হ্যাঁ হয়েছে। তাহলে বল কি কি জানলি? বিনায়ক এখন এই শহরের নাম করা শিল্পপতিদের মধ্যে একজন। শহরের যে কাউকে বিনায়ক সিনহার নাম জিজ্ঞাসা করলে চিনবে। বুঝতেই পারছিস আমাদের নাগরাজ্যের সম্পদ নিয়ে গিয়ে কেমন শিল্পপতি হয়েছে। তারপর বিনায়ক সিনহার 2 হাত হলো তার 2 ভাই। ওর একমাত্র ছেলে রিহান সিনহা লন্ডনে থাকে, পড়াশোনার জন্য আগামীকাল ফিরছে দেশে পার্মানেন্টলি। সমাজের উচ্চবিত্ত আসনে বেশ ভালোভাবে জাঁকিয়ে বসেছে বিনায়ক সিনহা। হ্যাঁ, তবে আমরা ওকে ছাড়বো না। এইবার আমাদের নেক্সট প্ল্যান করতে হবে, কিভাবে সিনহা ফ্যামিলিতে এন্ট্রি নেব। আমার ভাবা হয়ে গেছে। কিভাবে আবির, তাড়াতাড়ি বল। আগামীকালই তো বিনায়ক সিনহার একমাত্র ছেলে রিহান সিনহা দেশে ফিরছে, তাই না? কালই। কাল এয়ারপোর্টে হবে সবকিছু। বিমান থেকে নামবে রিহান সিনহা, কিন্তু এয়ারপোর্ট থেকে বেরোবে অন্য কেউ। বুঝেছি। তারপর শুরু হবে আসল খেলা। ষড়যন্ত্রের বদলে ষড়যন্ত্র, আর খুনের বদলে খুন। সবাইকে ভয়ঙ্কর শাস্তি দেব, কাউকে ছাড়বো না। নাগিনের বিষে সবাই নীল হবে। হ্যালো বাবা, হ্যাঁ আমি কালকেই যাব, চিন্তা করো না। কি বলছো? না না, তোমায় আসতে হবে না, একটা গাড়ি পাঠিয়ে দিও তাহলেই হবে। আচ্ছা এখন রাখি। উফ বাবা, তোমার বাবা একটু শান্তিতে প্রেমও করতে দেবে না। আর লুকাছবি করতে হবে না, কাল তোমাকে নিয়ে যাব দেশে, তারপর সোজা বিয়ের মণ্ডপে। প্যা 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 প্যা। সত্যি? আমায় ছুঁয়ে বলো, সত্যি বলছো? আরে বাবা হ্যাঁ সত্যি বলছি, কাল তোমায় নিয়ে গিয়ে বাড়ির সবাইকে সারপ্রাইজ দিব। লাভ ইউ বেবি। এশা তুমি কি তৈরি? আমি রেডি। ওকে তাহলে যাওয়া যাক। অবশ্যই। শোন, মেঘলা আর নীল তোরা এখানেই থাক, আর বাকিরা আমার সাথে চল। গাড়িতে যেতে যেতে সবটা বলছি। আর রোহিণী, যেটা নিতে বলেছিলাম নিয়েছো তো? হ্যাঁ সব রেডি আছে, তুমি চিন্তা করো না। ভেরি গুড। এখন চলো সবাই। দাঁড়াও, আবির কাল কি বলেছিল ভুলে গেলে? ওহ সরি, মনে ছিল না। আচ্ছা চলো এখন। এরপর সবাই ইন্দ্রের কাছ থেকে বিদায় নিয়ে তারপর বেরোলো। এয়ারপোর্ট পৌঁছাতে পৌঁছাতে প্রায় ঘন্টা খানেক লাগলো। এই জ্যামের এতটা দেরি হয়ে গেল, ওরা আবার এসে গেল না তো? জানি না। সাইমন প্লিজ আর একটু জোরে। একটু পর ওরা এয়ারপোর্টে ঢুকে পড়লো আর শুনলো যে ফ্লাইট 8 ঘন্টা লেট। সবাই একটু স্বস্তি পেল। যাক বাবা, ওরা এখনো নামেনি। বাবা, আজকে ওনার ছেলে আসবে বলে কথা, তাই তো সকাল থেকে কিচেনে। আর এইদিকে বাড়িতে যে ওনার একটি কিউট মেয়ে আছে, তার কোনো চিন্তা আছে? সব আদর শুধু ছেলের জন্য তুলে রেখেছে। তা রাখবো না তো কি করব শুনি? তুই তো চোখের সামনে সারা দিন বাদরামি করেই বেড়াস। আজ ছেলেটা 5 বছর পর দেশে ফিরেছে, ওকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো না? কি আমি বাদরামি করি? দাঁড়াও, আমি বাবার কাছে বিচার দেব। বাবা, বাবা, বাবা। তোমার বাবা নেই, অফিসে গেছে। আজ এতদিন পর ছেলেটা আসছে, তবুও যেন ওনার কাজের শেষ নেই। বাবা নেই তো কি হয়েছে, আমার জানো ঠাম্মু তো আছে, আমি ঠাম্মুর কাছে বিচার দেব। আমার জানো দিদি ভাই আমার কাছে কি বিচার দেবে শুনি? দেখো না জানো, কেউ তো আমাকে ভালোই বাসে না, তার সব আদর ভালোবাসা শুধু ছেলের জন্য। ঠিক আছে, আমি তোকে বেশি করে ভালোবাসবো, রিহানের ভাগটাও তোকে দেব, তাহলে হবে? ও মাই কিউট জানো, এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। লাভ ইউ।
ঠিক তখনই কেউ একজন চুপি চুপি এসে মিসেস সিনহার চোখ চেপে ধরে হাত দিয়ে। আরে কে? রিহান তুই? হ্যাঁ হ্যাঁ মা, আমি। কেমন আছিস বাবা? ভালো মা, আর এখানে আসার পর আরো বেশি ভালো। তুমি কেমন আছো? ছেলেকে ছাড়া মা যেমন থাকে তেমন। ওহ মা, আমি তো এসে গেছি। এখন আর আমার স্বাগতমটা তোমার চোখের জল দিয়ে করো না প্লিজ। করবে না মানে? তুই জানিস এই চোখের জল, আদর, ভালোবাসা সবকিছু তোর জন্য তোলা ছিল। আজকে তো তোর বহিঃপ্রকাশ ঘটবেই, বল। তাই বুঝি মা? তুমি আমার মিষ্টি বোনটাকে একটু আদর করনি বুঝি? থাক এসব, তুই আগে বল লন্ডন থেকে আমার জন্য কি নিয়ে আসলি? আরে অনেক বড় সারপ্রাইজ আছে, আগে আমার জানুটাকে একটু আদর করি। ওহ, কেবল এই জানুর কথা মনে পড়লো বুঝি? লাগবে না আদর। সরি জানু, তোমাদের সবার জন্য একটা বিগ সারপ্রাইজ আছে। তখন থেকে সারপ্রাইজ করছিস, কোথায়? আমি তো কিছুই দেখতেছি না। এশা প্লিজ কাম। ভালো করে বাদ এই দুটোকে, যেন পালাতে না পারে। এই যে আপনারা আমাদের এখানে ধরে নিয়ে এসেছেন কেন? আপনাদের সাথে আমাদের কি শত্রুতা? অনেক বড় শত্রুতা, তবে ভয় পেও না, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। আমাদের কাজ শেষ হলে তোমরা ছাড়া পাবে। কিন্তু বলুন আপনারা কারা, কি চান? এই কে আছিস? মুখটা ভালো করে বাঁধ। এই রকি, ওরা ঠিক মতো পৌঁছেছে তো? ভালোভাবেই পৌঁছেছে। আবি আমাকে টেস্ট করলো একটু আগে। ওহ আচ্ছা। বলতেই এশা প্রবেশ করলো। নূপুর রিহানের মা আর দাদি অবাক হয়ে গেল এশাকে দেখে। ঠিক তখনই এশা রিহানের দাদির আর মাকে প্রণাম করলো। তুমি এখানে বসো মা। এই রিহান, তুই আমার সাথে আয়। কি রে, বলানি কওয়ানি এমন হুট করে একটা মেয়েকে বাড়িতে নিয়ে এলি? এখন বলতো মেয়েটা কে? তোমাদের সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, তাই কিছু বলিনি। এশাকে আমি ভালোবাসি মা। লন্ডনে যাওয়ার পর ওর সাথে আমার পরিচয় হয়। ওর মা বাবা কেউ নেই, ওকে আমি খুব ভালোবাসি। আমি ছাড়া ওর আর কেউ নেই এই পৃথিবীতে। আমরা দুজন বিয়ে করতে চাই। ঠিক আছে, এখন ওকে গেস্ট রুমে গিয়ে রেস্ট করতে বল। এতটা পথ জার্নি করে এসেছে, আর তুইও রেস্ট নে। তোর বাবা এলে আমি সবটা বলবো, তারপর দেখা যাবে কি হয়। এরপর রিহান এশাকে নিয়ে গেস্ট রুমে গেল আর দরজা বন্ধ করে নিজেদের আসল রূপে ফিরে এলো। যাক, কেউ সন্দেহ করেনি। ভাগ্যিস তুমি এই প্ল্যানটা করেছিলে, আর নেট থেকে রিহান আর এশার ব্যাপারে সব তথ্য সংগ্রহ করেছিলে। হ্যাঁ, এখন তুমি এই রুমে রেস্ট নাও, আমি রিহানের রুমে যাচ্ছি। রাতে আবার নাগলোকে যেতে হবে, সবার সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপের আলোচনা করতে হবে। আচ্ছা, তুমি এখন যাও। এরপর রাতে বিনায়ক সিনহা আসার পর রিহানের মা সবটা বলে ওনাকে। তারপর রাতে খাবারের টেবিলে মিস্টার সিনহা এশাকে দেখে আর ওনার পছন্দ হয়, তাই তিনি এশা আর রেহানের বিয়েটা মেনে নেন। রাত 12টায় সবাই ঘুমিয়ে পড়লে আবির রোহিণীর ঘরে যায়। তুমি এসে গেছো? হ্যাঁ, সবাই ঘুমিয়ে পড়েছে তাই চলে এলাম। ওদিকে সাইমনরা নাগলোকে অপেক্ষা করছে, তাড়াতাড়ি চলো। কিছুক্ষণ পর ওরা নাগলোকে পৌঁছে গেল। তোরা সাবধানে এসেছিস তো? কেউ আবার সন্দেহ করেনি তো? হ্যাঁ, আমরা সাবধানে এসেছি, কেউ দেখেনি, আর কেউ আমাদের সন্দেহ করেনি। সবাই রিহানার এশাই ভেবেছে। ওই বিনায়ক সিনহা কি বলল? উনিও কিছু বুঝতে পারেননি। রিহান আর এশার বিয়েটা মেনে নিয়েছে। কালকে বিয়ের ডেট ঠিক করা হবে।
তাহলে তো ভালোই হলো, সবকিছু প্ল্যান মতো এগোচ্ছে। হ্যাঁ, আর কালকে রিহান আর এশার জীবনে এন্ট্রি নিবি তোরা। কিভাবে? আমি সবটা তোদের বলবো কি কি করতে হবে। তোরা সবাই সিনহা ফ্যামিলিতে আসার পর শুরু হবে আসল খেলা। এক এক করে সব কটাকে শেষ করব। হ্যাঁ, প্রতিশোধের মৃত্যু খেলা। পরদিন সবাই মিলে সিদ্ধান্ত নিল যে সামনের সপ্তাহে রেহান আর এশার বিয়ে হবে। আগামীকাল আংটি বদল। বাবা, আমার আর এশার কিছু ফ্রেন্ড এদেশে থাকে, ওদেরকে আমি বিয়ের জন্য ইনভাইট করেছি, আর আজকে ওরা আসতে চায়। বিয়ের সব অনুষ্ঠানে থাকবে আর বিয়ের পরে যাবে। আমি কি ওদের আসতে বলবো? ঠিক আছে, আসতে বলে সবাইকে। তোরা সবাই চলে আয়, এখানে সব ওকে। এরপর আবির ফোন করে সবাইকে বিকেলে আসতে বলল। এদিকে রোহিণী এশা সেজে সবার বেশ ভালোই মন জয় করে ফেলেছে। মিসেস সিনহাকে সাহায্য করছে, দাদিকে চশমা খুঁজে দেওয়া, উঠতে বসতে সাহায্য করা, সময় মতো ওষুধ খাওয়ানো, বাচ্চাদের সাথে খেলা করা, নূপুরকে বিউটির টিপস দেওয়া থেকে শুরু করে সব কাজ করছে সে। সবাই বেশ পছন্দ করতে শুরু করেছে এশারূপী রোহিণীকে। আর আবিররূপী রিহান শুধু ওকে লুকিয়ে লুকিয়ে দেখছিল আর মিটিমিটি হাসছিল। ভাবছিল যে আমার রোহিণীটা বিয়ের আগেই কেমন বউ বউ হয়ে গেছে, বাড়ির সবার খেয়াল রাখছে। দুপুরে রোহিণী নিজ হাতে রান্না করে সবাইকে খাইয়েছে। সবাই রান্নার প্রশংসায় পঞ্চমুখ। মিস্টার বিনায়ক সিনহা অনেক খুশি হলেন হবু বৌমার হাতের রান্না খেয়ে। আসলে আশ্রমে থাকতে রোহিণী নিজেই রান্না করত। অনেকদিন হলো আশ্রমে যায়নি ও অনাথ বাচ্চাগুলোকে কিছু ভালো মন্দ খাওয়াতেও পারেনি, তাই ভীষণ মন খারাপ। দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই যার যার রুমে রেস্ট নিচ্ছে। তখন আবির রোহিণীর রুমে গেল। রোহিণী খেয়াল করেনি আবির এসেছে। তখন আবির চুপি চুপি গিয়ে ওর চোখ হাত দিয়ে ঢেকে ধরল। রোহিণীর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল, কারণ যতই চোখ বন্ধ থাক, স্পর্শ যে তার খুব চেনা। জন্ম জন্মান্তরের আলাপ আছে এই স্পর্শের মধ্যে। এক অজানা অনুভূতি কাজ করে এই স্পর্শে। চোখ ছাড়ো, আমি জানি তুমি এসেছো। তাই নাকি? বলো তো আমি কে? বলবো না। না বললে ছাড়বো না। আমি কিন্তু চিৎকার করে দৌড়ে যাব। তো যাও না, কে বারণ করেছে? কিন্তু আমি ছাড়ছি না। ঠিক আছে, দাঁড়াও। ওহ, এই সময় আবার কে এলো? দুজনই ভীষণ ভয় পেয়ে গেল। তখন আবির বলল, রোহিণী, তুমি দরজা খোলো, আমি বাথরুমে লুকাচ্ছি। আচ্ছা। রোহিণী দরজা খুলে দিতেই নূপুর হুড়মুড় করে ঢুকে পড়ল। কি গো এশাদি, দরজা খুলতে এতক্ষণ লাগে? ঘুমিয়ে পড়েছিলে বুঝি? হ্যাঁ, আসলে একটু চোখটা লেগে গিয়েছিল। সকাল থেকে যা দৌড়ঝাঁপ করছো, ঘুম তো আসবেই। যাই হোক, একটা কারণে আসলাম। আমার ভাইটাকে ওর ঘরে পেলাম না, তাই তোমার কাছে এলাম। সকালে বললে না তোমাদের বন্ধুরা আসবে, ওরা এসে গেছে, নিজে ওয়েট করছে, তাই আমি তোমাদের ডাকতে এলাম। ওহ, ওরা এসে গেছে, চলো আমি দেখছি। কিন্তু রিহান ভাই কোথায়? এই দাঁড়াও দাঁড়াও, মনে হচ্ছে বাথরুমে কেউ আছে। কই না তো, বাথরুমে কেউ নেই, তুমি চলো। না না, কেউ তো আছে, আমি স্পষ্ট শব্দ শুনলাম। আচ্ছা, চোর নয় তো? কি বলছো? আমি তো ঘরেই ছিলাম, চোর আসবে কোথা থেকে? তুমি তো ঘুমিয়ে গেছিলে, তখন নিশ্চয়ই এসেছে। দাঁড়াও আমি দেখছি। না না, কেউ নেই, চলো আমরা নিচে যাই। নূপুর হাতে একটা ফুলদানি নিয়ে ধীরে ধীরে বাথরুমের দরজা খুলতেই চিৎকার করে উঠল। এই তুই এখানে কি করছিস? আমি ভাবলাম চোর। তুই চিৎকার করলি কেন? তোকে দেখে। কিন্তু তুই চিৎকার করলি কেন? তোর চিৎকার শুনে। ওহো, সব বুঝেছি আমি। কেন দরজা খুলতে দেরি হচ্ছিল? দাঁড়া, মাকে সব বলবো। প্লিজ লক্ষ্মী বোন, আমার মাকে কিচ্ছু বলিস না। আমার মুখ এমনি এমনি বন্ধ হয় না। ঠিক আছে, তোর কি চাই বল। আজ আমাকে চাইনিজ নিয়ে যাবি? শুধু আমি না, এসা আর তোর সব বন্ধুদের নিয়ে যেতে হবে। বন্ধুরা তো আসেইনি। এসেছে, নিচে বসে আছে, সেই জন্যই তো তোকে ডাকতে এসেছিলাম।
ঠিক আছে বোন আমার, সব হবে। এখন নিচে চল, ওরা অপেক্ষা করছে। এরপর আবির আর রোহিণী নিচে এলো। নীল, সাইমন, মেঘলার বসে আছে মিসেস সিনহার ওদের শরবত দিচ্ছেন। হাই গাইস, কেমন আছিস সবাই? আগে যতটা না ভালো ছিলাম, তোদের দেখে আরো বেশি হ্যাপি হয়ে গেলাম। কেমন আছিস এশা? হ্যাঁ, ভালো। কিছুক্ষণ নিচে আড্ডা দিয়ে ওরা উপরে এলো। রোহিণীর ঘরের দরজা বন্ধ করে সবাই একসাথে বসলো। শোনো সবাই, আজ রাতে আমাদের প্রথম শিকার মরতে চলেছে, তাই তোদের এখানে ডাকলাম পরিকল্পনা করতে। কিন্তু কে আমাদের প্রথম শিকার, আর কোথায় কিভাবে মারবো? বলছি শোন, আমাদের প্রথম শিকার হলো বিনায়কের ছোট ভাই অশোক সিনহা। ওর একটা হোটেল আছে। আজ যখন আমরা রেস্টুরেন্টে খেতে যাব, তখনই ওকে মারবো। কিন্তু আমাদের সাথে তো নূপুরও যাবে, ওর সামনে তো আমরা কাজটা করতে পারবো না। এজন্য একটা অন্য প্ল্যান আছে, শোন। বুঝলি, সবকিছু সময় মতো করতে হবে, কোনো প্রমাণ ফেলে আসা চলবে না। আর তোরা কি বুঝলি আমি কি বললাম? বুঝেছি। আমরা তৈরি। তখনই হঠাৎ নূপুরের আগমন। কিসের জন্য তৈরি হচ্ছ তোমরা? আরে নূপুর, তুই হায় আয় বস। আমাকে ফেলে কি প্ল্যানিং চলছে আমি কিন্তু সব জানি। কি জানো তুমি নূপুর? এই যে তোমরা আমাকে ফেলে একা একা ডিনারে যাওয়ার প্ল্যান করছো। আরে তোকে ফেলে যাব কেন? আমরা তো এক্ষুনি তোকে বলতে যাচ্ছিলাম তৈরি হওয়ার জন্য। আচ্ছা, আমরা এক্ষুনি যাব? তাড়াতাড়ি রেডি হয়ে নে, যা। আমি এই গেলাম আর এই গেলাম। এরপর সবাই মিলে রেস্টুরেন্টে খেতে আসলো। খাবার টেবিলে বসে। কে কি কি খাবে বলো, আমি অর্ডার দিচ্ছি। এই আমি কন্টিনেন্টাল খাবো। আরে গাধা, চাইনিজ রেস্টুরেন্টে এসে কন্টিনেন্টাল কই পাবি? মেনু দেখ আর বল। ও আচ্ছা, সরি, মনে ছিল না। আমি চিলি চিকেন আর চাউমিন। ওকে, আর তোরাও বল। এরপর খাওয়া দাওয়া শেষে নূপুর বলল আইসক্রিম খাবে, তাই আবির সবার জন্য আইসক্রিম অর্ডার দিয়ে বলল, তোরা একটু এখানে থাক, আমি ওয়াশরুম থেকে আসি। এই বলে সে ওয়াশরুমে আসলো আর পকেট থেকে ফোনটা বের করে অশোক সিনহার নম্বরে ডায়াল করলো। হ্যালো, কে বলছেন? কাকু, আমি রিহান বলছিলাম, এটা আমার নতুন নম্বর। ও তুই, বল কি বলবি? কাকু, আমি একটা প্রবলেমে পড়ে ফোন করলাম। কি হয়েছে, কি সমস্যা? আসলে আমি, নূপুর, এশা আর বন্ধুরা আজকে রেস্টুরেন্টে গিয়েছিলাম। যাওয়ার সময় জঙ্গলের পাশের হাইওয়েতে গাড়ি খারাপ হওয়ার জন্য আটকে পড়েছি। এলাকা খুব বিপজ্জনক, নূপুর খুব ভয় পাচ্ছে। তুমি প্লিজ গাড়ি নিয়ে এসো। ঠিক আছে, তোরা চিন্তা করিস না, আমি এখনই আসছি। আবির ফোন কেটে তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তোদের খাওয়া হয়নি? চল। এই এত তাড়া দিচ্ছিস কেন? উঠছি তো। চল। এই বলে ওরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়ির কাছে এলো। এই আমার মাথাটা এমন ঝিমঝিম করছে কেন? খুব ঘুম পাচ্ছে। তুমি গাড়িতে উঠে বসো, সব ঠিক হয়ে যাবে। কোনো মতো গাড়িতে উঠতেই নূপুর ঘুমিয়ে গেল। যাক, কাজটা হয়েছে। নূপুর আর ঘন্টা খানেকের মধ্যে ঘুম থেকে উঠবে না। আমাদের এই সুযোগে কাজটা করতে হবে। অশোক সিনহা কি বেরিয়ে পড়েছে? হ্যাঁ, আমাদের ওর আগে ওখানে পৌঁছাতে হবে। আমরা সঠিক সময় পৌঁছতে পারবো তো? হ্যাঁ, এখান থেকে হাইওয়েতে যেতে সময় লাগে, অশোকের হোটেল থেকে যেতে বেশি সময় লাগে, তাই আমরা আগেই পৌঁছাবো। অশোক সিনহা গাড়ি নিয়ে পৌঁছলো।
এ কি, গাড়ি তো এখানে, রিহানরা কোথায়? রিহান, রিহান, নূপুর, তোরা কোথায়? আমি এসে গেছি। বলতে বলতে রাস্তা থেকে নেমে নিচে জঙ্গলের দিকে যেতে শুরু করলো আর রিহান রিহান বলে ডাকতে থাকলো। রিহান, রিহান, নূপুর। তখনই একটা পাতার উপর পাপ রাখতেই উনি গাছে উল্টো হয়ে ঝুলতে লাগলেন আর রিহানরা আড়াল থেকে বেরিয়ে এলো। তোরা কোথায় গেছিলি? কতক্ষণ ধরে ডাকছি, দেখ না এখানে কে যেন ফাঁদ পেতে রেখেছে। আমাকে নামা এখান থেকে, পায়ের দড়িটা খুলে দে। না, খুলে দেব না তোকে, আমরা এই ফাঁদে ফেলেছি। কিন্তু কেন? এ কি, তোমরা? হ্যাঁ, আমরা নাগ, চিনতে পারছিস? 10 বছর আগে এরকম অনেক নাগকে মেরেছিলি, মনে আছে? প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব মানে? পারবি আমাদের ছোটবেলা ফিরিয়ে দিতে? পারবি আমার মা বাবাকে ফিরিয়ে দিতে? আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? এই শব্দটা তোর মুখে মানায় না। একটা পরিবারকে ধ্বংস করেছিস তোরা, কত বাচ্চার শৈশব কেড়ে নিয়েছিস তোরা, অনাথ করেছিস, তোদের ক্ষমা চাওয়ার কোনো যোগ্যতাই নেই। মৃত্যুই তোর ভবিষ্যৎ। খুনের বদলে খুন, রক্তের বিনিময়ে রক্ত। এই বলি চারদিক থেকে সবাই নিজেদের লেজ দিয়ে পেঁচিয়ে ধরলো অশোককে আর পেচ টান টান করতে থাকলো। অশোকের চোখ মুখ লাল হতে থাকলো, গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। তখন 7 জনে একসাথে 7টা ছোবল মারল। নীল হয়ে গেল অশোক সিনহা, মুখ দিয়ে ফেনা গড়িয়ে পড়তে থাকলো। সাইমন অশোকের গাড়িটা হাইওয়ের ধারের খাদের পাশে নিয়ে এলো। নীল আর রকি অশোকের লাশকে গাড়িতে ঢুকিয়ে সিট বেল্ট বেঁধে দিল। মেঘলা আর সীমা গোটা গাড়িতে পেট্রোল ছিটিয়ে দিল। রোহিণী মশালটা ছুড়ে দিল আর গাড়িটা দাউ দাউ করে জ্বলে উঠল। আবির একটা লাথি মারতেই গাড়ি খাদে পড়ে গেল। শত্রুদের মধ্যে 1 জন শেষ হলো, এখন আছে 4 জন। আজ আমাদের শত্রুদের মধ্যে 1 জন শেষ হয়ে গেল আর 4 জন জলজ্যান্ত ঘুরে বেড়াচ্ছে। তবে বেশি দিনের জন্যে নয়, কাউকে ছাড়বো না, সব কিছু ছাড়খাড় করে দেব। নীল হয়ে যাবে সব নাগেদের বিষে। কিন্তু পঞ্চম খুনি কে সেটা এখনো জানা যায়নি। ইন্দ্র আঙ্কেল বলেছিলেন তার মুখটা ঢাকা ছিল। এই 4 জনের মধ্যে আজকে একজন শেষ হলো। বাকি রইল বিনায়কের মেজ ভাই মায়ঙ্ক সিনহা আর ওর বন্ধু সমর পাল আর বিনায়ক নিজে। তাহলে পঞ্চম জন কি? পঞ্চম জনকেও খুঁজে বার করব। কতদিন লুকিয়ে থাকবে? সামনে আসতেই হবে। ঠিক আছে, সব পরে হবে, এখন বাড়ি চলো। নুপুরের ঘুম ভাঙলো বলে। হ্যাঁ, সবাই চলো, কালকে তো আবার আমাদের আবির আর রোহিণীর এঙ্গেজমেন্ট। সবাই টেবিলে বসে ব্রেকফাস্ট করছে, শুধু মন খারাপ করে বসে আছে অশোকের স্ত্রী। কাল রাত থেকে অশোক ফেরেনি তাই। প্লিজ দিশা, খাবারটা খেয়ে নাও, দেখবে অশোক ঠিক চলে আসবে, চিন্তা করো না। হ্যাঁ, তোমার ভাবি একদম ঠিকই বলেছে। হয়তো হোটেলে কোনো ইম্পর্টেন্ট কাজে কোথাও গেছে, তাই এসে যাবে। তুমি খেয়ে নাও। কিন্তু ফোন তো অফ বলছে। কাকিয়া, হয়তো কাকু কাজের চাপে ফোন চার্জ করতে ভুলে গেছে, তাই অফ আছে। কাকিয়া খেয়ে নিন প্লিজ। হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নাও সবাই, অনেক কাজ আছে, রাতে অনেক গেস্ট আসবে, পার্টির আয়োজন করতে হবে। খেয়ে সবাই কাজে লেগে পড়ো। ইয়াহু, পার্টি হবে। সবাই ব্রেকফাস্ট করে কাজে লেগে পড়ল। বাড়ি সাজানো, সবকিছু অর্ডার করা, শপিং, এই নিয়ে সারাটা দিন কাটলো। রাতে সবাই পার্টিতে আসতে শুরু করে দিয়েছে, সবাই কাজে ব্যস্ত। তখন আবির সবাইকে টেক্সট করে রোহিণীর ঘরে ঢুকলো। সবাই এসে গেছো? হ্যাঁ, সবাই এসেছে। কি বলবি বল, নিচে আবার আমাদের বেশিক্ষণ দেখতে না পেলে খুঁজতে পারে। মেঘলা ঠিক বলেছে আবির। ঠিক আছে, বলছি শোনো সবাই।
আজই আমাদের দ্বিতীয় প্রতিশোধ দেওয়ার উপযুক্ত সময়, কারণ আমাদের দ্বিতীয় শত্রু সমর পাল বিনায়কের বন্ধু আজ আমাদের এঙ্গেজমেন্ট পার্টিতে আসবে। তাই আজই ওকে মারার মোক্ষম সময়, কারণ এরপরে এমন সুযোগ নাও আসতে পারে। একদম ঠিক বলেছিস। কিন্তু এত লোকের ভিড়ে কিভাবে? তোরা ওকে ফাঁকা জায়গায় নিয়ে আসবি। শোন, কিন্তু সব সময় সতর্ক থাকবি। আজকের প্ল্যানে শুধু রোহিণী থাকবে না, কারণ হবু বরবউয়ের মধ্যে দুজনই মিসিং থাকলে কেউ সন্দেহ করতে পারে। আচ্ছা ঠিক আছে, তোরা যা করবি প্লিজ সাবধানে করিস। সব গেস্ট এসে পড়েছে, তাই বিনায়ক অ্যানাউন্স করলো যে এবার আংটি বদল হবে। প্রথমে রিহান এশাকে আংটি পরিয়ে দিল, আর তারপর এশা রিহানকে পরিয়ে দিল। সবাই অভিনন্দন জানালো ওদের। হ্যালো, কে বলছেন? স্যার, আমি বাজুরিয়া বলছি। তখন অন্যদিকে পার্টিতে পুলিশের প্রবেশ। হঠাৎ পুলিশের এমন সদল বলে আগমনে সবাই হকচকিয়ে গেল। মিউজিক বন্ধ হলো। মিস্টার সিনহা জানতে চাইলেন কি হয়েছে। হঠাৎ আপনার এমন দল বলে, কি ব্যাপার, কিছু হয়েছে কি? আমি অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাচ্ছি যে আপনার ছোট ভাই মিস্টার অশোক সিনহা আর পৃথিবীতে নেই। কি এসব কি যাতা বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে তো? ও আপনি? হ্যাঁ, অফিসের একটা জরুরি কাজে আপনাকে ফোন করলাম। আমাদের এখনই দেখা করাটা প্রয়োজন। কিন্তু আমি একটা পার্টিতে এসেছি, এখন কিভাবে সম্ভব? আমি জানি স্যার, এই জন্যই বলছি আপনি পার্টির বাইরে পুলের ধারে আসুন, আমি ওয়েট করছি। এখন আবার কিসের জরুরি কথা বলবে বাজুরিয়া, তাও আবার পুলের ধারে? যাই একবার গিয়ে দেখে আসি। হ্যাঁ, আমি যা বলছি তা সব সত্যি। আজ বিকেলে কয়েকজন হাইওয়ের ধারের খাদে আপনার ভাইয়ের বিধ্বস্ত গাড়ি দেখে আমাদের খবর দেয়, আর তখন আমরা সেখানে গিয়ে শিওর হই যে ওটা আপনার ভাইয়ের গাড়ি। কি বলছেন এসব? হ্যাঁ, আপনাকে এখন আমাদের সাথে যেতে হবে আর লাশ শনাক্ত করতে হবে, আর কালকে ফরেন্সিক রিপোর্ট দেবে। আরে এই পুলের ধারেই তো আসতে বলেছিল বাজুরিয়া। স্যার, আপনি এসেছেন? হ্যাঁ বলুন, কি জরুরি দরকারে ডেকেছেন এখানে? ভীষণ দরকার। হয়তো এইটা আপনার জীবনে সবচেয়ে জরুরি এবং শেষ কাজ। মানে আমরা ফিরে এসেছি। তখন অন্যদিকে বিনায়ক সিনহার পুলিশরা কেবলই পার্টি থেকে বেরোচ্ছিল। ঠিক তখনই একটা আরে এটা কার চিৎকার? এটা তো আমার বন্ধু সমরের আওয়াজ। নিশ্চয়ই উনি কোনো বিপদে পড়েছেন। চিৎকারটা মনে হয় ওই দিক থেকে আসলো। চলুন সবাই। এরপর সবাই পুলের ধারে এলো, আর বিনায়ক সিনহা রীতিমতো একটা শক খেলো, কারণ এটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ওরা দেখলো যে সমরের প্রাণহীন দেহ পানির উপর ভাসছে। চোখ দুটো এখনো খোলাই আছে, চোখে স্পষ্ট ভয় দেখা যাচ্ছে। পুলিশরা বুঝতে পারলেন এটা খুন। লাশ পানি থেকে উঠিয়ে ফরেন্সিক ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হলো। সবাই ড্রয়িং রুমে অধীর আগ্রহে বসে আছে, কারণ আজকে পোস্টমর্টম রিপোর্ট দিবে। কিভাবে এই দুজনের মৃত্যু হলো? মিস্টার বিনায়ক সিনহা রিপোর্ট নিতে গেছেন। এখন উনি আসলেই সবটা বোঝা যাবে। আবির, রোহিণী আর বাকিরা একটু টেনশনে আছে রিপোর্টটা কেমন হবে সেজন্য। তখনই বিনায়ক মুখ কালো করে একটা কাগজ নিয়ে বাড়িতে প্রবেশ করলেন। বাবা, কি হয়েছে? রিপোর্ট দিয়েছে কি? হ্যাঁ, দিয়েছে। কি হয়েছে বলো প্লিজ। হ্যাঁ বাবা, বলো না। বলছি। রিপোর্ট বলছে যে দুজনের মৃত্যুর আগে ভীষণ ভয় পেয়েছে, অনেক আতঙ্কিত ছিল ওরা। আর আশ্চর্যজনক বিষয় হলো যে দুজনের শরীরে এক অজানা বিষ পাওয়া গেছে, আর সাপের ছোবলের দাগ। কি? সাপের বিষে মৃত্যু? হ্যাঁ,
কেই বা কারা এসব করেছে এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত করছে, কোনো প্রমাণ পেলে আমাদের জানাবে তৎক্ষণাৎ। তোমরা কেউ টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। রিহান, এসা, তোমরাও টেনশন করো না। তোমাদের তো সামনে বিয়ে, তাই একটু আনন্দ করো। হ্যাঁ বাবা। রাতে রোহিণীর হঠাৎ ঘুম ভেঙে যায় একটা দুঃস্বপ্ন দেখে। তারপর আর ওর কিছুতেই ঘুম আসছিল না, তাই ভাবলো যে একটু বারান্দায় হাঁটাহাঁটি করে আসি। বারান্দায় হাঁটার সময় হঠাৎ লক্ষ্য করলো যে একটা কালো ছায়া ঘোরাফেরা করছে পুলের চারপাশে, গায়ে কালো চাদর, মুখে কালো মুখোশ। আরে এত রাতে এই লোকটা এখানে কি করছে? পুরো চেহারা ঢাকা। না, ব্যাপারটা ঠিক লাগছে না, একবার গিয়ে দেখে আসি। ওহ, তুমি? যাক বাবা, বাঁচলাম। আমি। এত রাতে একা একা কোথায় যাচ্ছিলে? কি? তুমি তো একবার আমায় ডাকতে পারতে, যদি কোনো বিপদে পড়তে তখন কি হতো? না আসলে, আচ্ছা এসব ছাড়ো, এখন দেখতে হবে পুলের আশেপাশে কে ঘুরঘুর করছিল। হ্যাঁ চলো। এরপর ওরা দুজন খুব সন্তর্পণভাবে পুলের দিকে যেতে লাগলো। ওখানে যাওয়ার পর চারদিক ভালো করে দেখে। কই, এখানে তো কেউ নেই। রোহিণী, তুমি ঠিক দেখেছিলে তো? হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি দেখেছি এখানেই ঘুরে বেড়াচ্ছিল কালো চাদর পরা লোকটা। হয়তো আমরা আসার আগেই সে চলে গেছে এখান থেকে। হতে পারে, তবে এখন আর খোঁজে লাভ নেই। আর কিছু পাবো বলে মনে হয় না। আর এখানে বেশিক্ষণ থাকলে কেউ দেখে ফেলতে পারে। ঠিক আছে, চলো। এই দাঁড়াও দাঁড়াও। কি হলো আবার? এইটা কি? এটা তো একটা হাত ঘড়ি। কার হতে পারে? বেশ দামি মনে হচ্ছে। হতেও তো পারে। একটু আগে কালো চাদর পরে যে লোকটা ঘুরঘুর করছিল, এটা তারই ঘড়ি। তাড়াহুড়া করে যাওয়ার সময় খুলে পড়ে গেছে। একদম ঠিক বলেছ, এটা একটা বড় প্রমাণ। এটা নিয়ে চলো। বাড়িতে ঢুকে সদর দরজা লাগিয়ে দিয়ে রোহিণী কেবল সিঁড়িতে পা দিতেই দেখে চলতে পারো না? এত তারা কিসের? আসলে বাগান থেকে আসার সময় পায়ে কাদা লেগে গিয়েছিল, তাই। চুপ, আর কথা বলতে হবে না। এসা আপু, তাড়াতাড়ি ওঠো। কি হলো নূপুর, তুমি এত সকালে ডাকছো কেন? কখন থেকে ডাকছি, আর এখন বলছো এত সকালে ডাকছো কেন? অনেক বেলা হয়ে গেছে, সকাল আর নেই। ইস, সরি গো, আমি খেয়ালই করিনি। আসলে কাল রাতে কি? ও বুঝেছি, থাক বলতে হবে না। ফ্রেশ হয়ে নিচে এসো, মা খেতে ডাকছে। তারপর আবার অনেক কাজ আছে। কি কাজ? অনেক কাজ, সবকিছু গোছাতে হবে। আজই আমরা মোহননগর যাব, আমাদের পুরনো বাড়িতে। ওখানেই তোমাদের বিয়েটা হবে। কি? মোহনগড়? মোহনগড়ের পাশেই তো নাগলোক। এত অবাক হলে কেন? না, এমনি কিছু না। তুমি যাও, আমি আসছি। ওকে। তোরা সবাই এসেছিস? বল কি বলবি? শোন, কাল রাতে এই লোকটাই সেই পঞ্চম লোকটা নয় তো? আমারও তাই মনে হচ্ছে। কিন্তু হঠাৎ এই বিনায়ক সিনহা সবাইকে মোহনগড় নিয়ে যাচ্ছে কেন? এটা নাকি ওদের পরিবারের নিয়ম। সবার বিয়ে নাকি ওদের পূর্বপুরুষের ভিটেতেই হয়।
যাই হোক, তোরা সবাই সবকিছু গুছিয়ে নিয়েছিস তো? আমরা রেডি। সবাই ব্যাগপত্র গুছিয়ে রওনা দিল মোহনগড়ের উদ্দেশ্যে। আর ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছাবে ওরা। পাহাড়ি রাস্তা, তাই ধীরে ধীরে এগোচ্ছে ওরা। ড্রাইভার, গাড়ি থামালেন কেন? স্যার, সামনে দেখুন, পাহাড় ধসে রাস্তা আটকে গেছে। কত লোকের ভিড়, নিশ্চয়ই কিছু একটা হয়েছে, কেউ বিপদে পড়েছে। আপনারা বসুন, আমি দেখে আসছি। ঠিক আছে। একটু পর ড্রাইভার ফিরে এলো। কি হলো? ওখানে কি হয়েছে? কখন রাস্তা ক্লিয়ার হবে? স্যার, পাহাড় ধসে যাওয়ার কারণে একটা গাড়ি প্রায় খাদে পড়ে গেছে। এখনো খাদের নিচে পড়েনি, একটা গাছের সাথে আটকে আছে, যে কোনো মুহূর্তেই নিচে পড়তে পারে। গাড়িতে অনেকগুলো বাচ্চা আছে, মনে হয় স্কুল বাস। তাই যতক্ষণ না গাড়িটা উদ্ধার করা হচ্ছে, রাস্তা ক্লিয়ার হবে না। ওহ গড, বাচ্চাগুলো তো যে কোনো সময় নিচে পড়তে পারে। মনে হচ্ছে আমাদের কিছু একটা করতে হবে। ঠিক বলেছ। ড্রাইভার, তুমি এখানে থাকো আর তোমরা আমার সাথে চলো। ওকে। বন্ধুরা, কেমন লাগলো 16 নম্বর পর্বটি? ওরা সবাই মিলে মেরে ফেললো বিনায়ক সিনহার বন্ধু সমর পালকে। 2 জন শত্রু শেষ, আরো বাকি আছে 3 জন। ওরা কি পারবে ওই 3 জনকে শেষ করতে? এরপর কি হতে চলেছে মোহনগরে, এই সব কিছু দেখতে পারবে পরবর্তী পর্বগুলোতে। বন্ধুরা, তোমরা কি পরবর্তী পর্ব দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে ঝটপট লাইক আর কমেন্ট করে দাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ভালো থেকো, দেখা হবে পরের পর্বে।